22 ডিসেম্বর 2014 দারুস সালাম থানা এলাকা। 14 বছর বয়সী এক গার্মেন্টস কর্মীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ভ্যান চালক জনি। প্রেমের ফাঁদে ফেলে জনি ওই গার্মেন্টস কর্মীকে একদিন তার বাসায় ডেকে নিয়ে যায়। তারপর জনির সাথে যোগ দেয় আরও 7 জন। এরকম জোর জবরদস্তি করে ছেলে আমার সাথে এটা করছে। করার পর ওটা যে ওর বন্ধু বান্ধব যে ভিডিও বা কিছু করছে ওটা আমি জানি না। তারপর সেই ভিডিওর দৃশ্য দেখিয়ে তার কাছে দাবি করা হয় 10,000 টাকা। তোমার 4 দিনের টাইম দিচ্ছে, 4 দিনের ভিতরে যদি তুমি টাকা না দাও তাহলে এই যে ভিডিওটা আছে এটা আমি নেটে ছেড়ে দেবো। আরো অনেক ভয় দেখাইছে আমার। একবার টাকা নেয়ার পরেও ক্ষান্ত হয়নি অপরাধী চক্র, আবারও টাকা চেয়ে বসে তারা। তারপরের ঘটনা আরো ভয়াবহ। ওই বিল্ডিং এ আমরা নিয়ে গেছি, জোর করে আমার মদ খাওয়াইছে। খাওয়ার পর আমার নিচে দিল করে ওরা আমার সাথে এরকম করার পরে ওটা আবার ভিডিও করছে। এই মামলাতেও পর্নোগ্রাফির বদলে দেয়া হয় তথ্য ও প্রযুক্তি আইনের ধারা। কারণ জানতে চাওয়া হলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। এটা কোনো তেমন কথা হলে যে ঘটনাটা ঘটছে তদন্ত হোক, তদন্ত ঘটে পরে হওয়ার পরে অবশ্যই সঠিক হয়ে যাবে। এই ঘটনা জানতে পেরে সহায়তার হাত বাড়ায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। মামলার ধারা দেখে প্রশ্ন তুলে এই সংগঠনটিও। এটা একদম পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে হওয়ার কথা, এখন দেখা যাচ্ছে তারা কিন্তু তথ্য প্রযুক্তি আইনে কেসটা করেছে। এখানে স্পেসিফিক এবং থানা কিন্তু ওসি নিজেই স্বীকার করছেন ওনারা জানেনি না এটা। এই আইন সম্পর্কে পুলিশের দুর্বলতা নিয়ে প্রশ্ন রাখা হলো আইনমন্ত্রীর কাছে। তাদের হয়তো এই আইনটা সম্বন্ধে এতটা সচেতনতা নাই। আমি যেটা করব একটা ফ্যাক্ট শিট, যেটা কি হবে একটা এক্সপ্লেইন করে এই ধারায় অপরাধ গণ্য হবে এবং তাহলে এটাকে এই আইনে আপনারা মামলা দিতে পারবেন। এরকম আমি একটা বাংলাদেশে যতগুলি থানা আছে সবগুলিতে পাঠিয়ে। আইনমন্ত্রীর এই প্রতিশ্রুতি কবে বাস্তবে রূপ নেবে সেটাই এখন দেখার বিষয়। তবে পর্নোগ্রাফি আইন এদেশে নতুন হলেও এ ধরনের অপরাধ কিন্তু অনেক পুরনো। 90-এর দশকে এদেশে পর্নোগ্রাফি অপরাধের অনেক উদাহরণ আমাদের সামনে আছে। ফিরছে একটা বিরতির পর। ইন্টারনেট কিংবা মোবাইল ফোনে ব্যাপক ব্যবহারের আগে এদেশে মূলত পর্নোগ্রাফির দৃশ্য দেখা যেত সিডি, ভিসিআর কিংবা পেন ড্রাইভে। এক্ষেত্রে তারকাদের মুখমণ্ডল জোড়াতালি দিয়ে কিংবা কোনো গোপন দৃশ্য ভিডিও করে লাখ লাখ টাকায় কেনাবেচা করা হতো। আর বিষয়টি যখন একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল তখন তৎপর হয়ে ওঠে প্রশাসন। চলে সাইবার ক্যাফে, এমনকি দোকানে দোকানে অভিযান। আর এ বিষয়ে একটি আইন তৈরি করতে সরকারের উপর চাপ তৈরি করতে থাকে মানবাধিকার সংগঠনগুলো। সাইবার অপরাধ দমনে সর্বপ্রথম 2006 সালে পাশ করা হয় তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইন। এই আইনের 57 একে বলা আছে, কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে অথবা অন্য কোনো ইলেকট্রনিক্স বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন যা মিথ্যা, অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেউ পড়লে, দেখলে বা শুনলে নীতিভ্রষ্ট বা অসৎ হওয়ার জন্য উদ্বুদ্ধ হতে পারেন, আইন শৃঙ্খলার অবনতি ঘটে, রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, তাহলে এ ধরনের কাজ অপরাধের মধ্যে পড়বে। আর 57-2 বলা আছে, এ ধরনের অপরাধ করলে দোষী ব্যক্তির সর্বোচ্চ 10 বছরের জেল এবং সর্বোচ্চ 1 কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। 2009 সালে এই আইনের সংশোধনী এনে সর্বোচ্চ সাজার মেয়াদ 14 বছর করা হয়। তবে এই আইন পর্নোগ্রাফি রোধে যথার্থ নয় বলে উচ্চ আদালতের নির্দেশনা চেয়ে একটি আবেদন করে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। এদিকে দেশে পর্নোগ্রাফির বিষয়ে মাঠ পর্যায়ে জরিপ চালায় মানবাধিকার প্রতিষ্ঠান মানুষের জন্য ফাউন্ডেশন। জরিপে পর্নোগ্রাফির জন্য নতুন আইন প্রণয়নের সুপারিশ করে সংগঠনটি। আমরা একটা পলিসি ইনফ্লুয়েন্স করার একটা উদ্দেশ্য নিয়ে এই গবেষণা করেছিলাম। 2012 সালে পাশ করা হয় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন। আইনের 4 নম্বর ধারায় বলা আছে, পর্নোগ্রাফি উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ, বহন, সরবরাহ, ক্রয়, বিক্রয়, ধারণ কিংবা প্রদর্শন করা যাবে না।
এই আইনের সর্বোচ্চ সাজা 10 বছরের জেল এবং 5 লাখ টাকা জরিমানা। আইন আর এই আইনের অনেক ফাঁকফোকর তুলে ধরেন এই মানবাধিকার কর্মী। দুর্বলতার ভিতরে সব থেকে বড় যেটা হলো করাপশন, এবং তারপরে হলো ভিকটিম, সেকেন্ড টাইম ভিকটিমাইজ হচ্ছে। তবে অপরাধ অনুযায়ী এই আইন যথেষ্ট বলেই দাবি করেন আইনমন্ত্রী। যা আছে তা কিন্তু আপাত দৃষ্টিতে আমার মনে হয় যথেষ্ট। আইন কতটা শক্ত আর কতটা দুর্বল সেই বিতর্কে আমরা যেতে চাই না। তবে কাউকে কটূক্তি করলে তথ্য প্রযুক্তি আইনে 14 বছরের কারাদণ্ড আর একটি মেয়ের জীবন ধ্বংস করে দিলে 10 বছরের কারাদণ্ড, সেটাই বা কতটুকু যৌক্তিক, সেটা ভাবনার দায়িত্ব আমরা আইন প্রণেতাদের হাতেই ছেড়ে দিতে চাই। তবে সে যাই হোক, মানুষের জন্য ফাউন্ডেশন পর্নোগ্রাফির মাঠ জরিপ নিয়ে যে তথ্য তুলে ধরেছে সেটা মিলিয়ে দেখতে আমরা এবার অনুসন্ধানে নামতে চাই। শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কোচিং সেন্টারের আশপাশেই গড়ে ওঠে সাইবার ক্যাফে, আর এসব সাইবার ক্যাফেগুলোর টার্গেট স্কুল কলেজগামী শিক্ষার্থী। স্কুল ছাত্রদের খোঁজে সাইবার ক্যাফেতে টিম 360 ডিগ্রি, উদ্দেশ্য গবেষণার হিসেব মেলানো। সাইবার ক্যাফের ভেতরে এ ধরনের খোপ আকারে ছোট ছোট কক্ষ থাকার কোনো নিয়ম নেই, কিন্তু কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছে রাজধানীর বেশিরভাগ সাইবার ক্যাফে। কক্ষের ভেতরে ঢুকতেই বেরিয়ে আসলো ক্লাস 6-এর এই ছাত্র। কি করে সাইবার ক্যাফে? গেমস খেলি, গেমস। ফেসবুক আজকে লগইন করা হয় নাই। কোন ক্লাস থেকে নেট ইউজ? এই যে 10 এই বছরেই। অথচ 18 বছরের নিচে কোনো শিশু এখানে আসার নিয়ম নেই বলে জানালেন ক্যাফের মালিক নিজেই। লাইসেন্সের নিয়ম করা আছে যে 18 বছরের নিচে কোনো ছেলেকে বসানো যাবে না। 18 বছরের নিচে আমরা কোনো ছেলেকে বসাতে রাজি না। কম্পিউটারের এই বাজারে সব ধরনের গান ডাউনলোড করা যায়। প্রকাশ্যে গান কেনা বেচার এই দোকান হলেও গোপনে চলছে অন্য কিছু। এখানে খুব সহজেই মোবাইলের মেমোরি কার্ড, পেন ড্রাইভ আর হার্ড ড্রাইভে কেনা বেচা হয় নিষিদ্ধ ভিডিও চিত্র। আরো কিছু তথ্য দিলেন এই ব্যবসায়ী। মুরব্বীরও আসে, ইয়াং জেনারেশন আসে। হ্যাঁ, আইসা বলে কিছু ভিডিও টিডিও অনেকগুলো তো অ্যাভেলেবেল সব দোকানেই হয়। আর বাজারে পণ্য সিডির চাহিদা সম্পর্কে ভয়াবহ পরিসংখ্যান জানালেন এই সিডি বিক্রেতা। ওই আরেকটি যেটা আছে নাকি আরেকটি, আমরা তো প্রতি সপ্তাহে 20টা করে নতুন মাল পাই বাংলা, আমরা জানি না কোনটা ভিতরে কি। এবার বড় ক্যামেরা দেখেই পালিয়ে গেলেন তিনি। তবে সাহস নিয়ে অনেক কথাই বললেন এই ব্যবসায়ী। বিদেশে নিয়ে যায় বাংলাদেশের সিটি, পাটোয়াটলি আছে, বাইনগরাম আছে, সুপার মার্কেট আছে, তারাবান আপনার গিয়ে বাসায় ফ্যাক্টরি আছে। জেলে গেছি পরে 18 থেকে 20 বার গেছি নেকেট ছবির মামলায়। পর্নোগ্রাফি কতটা নীরব ঘাতক এই ব্যক্তি সেই উদাহরণ হতে পারেন। হয়তো আমি বাইরে কোথাও বেরিয়েছি, হয়তো কোনো কাউকে দেখলাম সুন্দর মেয়েকে, তখন আমি দেখি ওই পর্নোগ্রাফির সিনটাই তাকে দেখে মনে করতাম। আমার ফ্যামিলির সাথে আমার আসলে টোটালি দেখা যায় এই কারণে একসময় প্রায় ছাড়াছাড়ি হয়ে যাওয়ার কথা ছিল। পর্নোগ্রাফির প্রভাবে মানসিক বিপর্যয়ের আশঙ্কা এই মনোবিজ্ঞানীর। একটা ফ্ল্যাটের ভিতরে যদি 5টা রুম থাকে, 5 রুমে 4 জন থাকে, 4 জনই আলাদা হয়ে গেছে। সবার রুমে টেলিভিশন, সবার রুমে ল্যাপটপ, সবাই আমরা ভোগবাদী জগতের মধ্যে ঢুকে বসে থাকি। কমিউনিকেশনগুলো ডিসরাপ্টেড হয়েছে। এটি সূক্ষ্ম পরিবর্তন নয়, এটা ব্যাপক বিপর্যয় আমি বলবো। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পরিসংখ্যান বলছে গত 2 বছরে পর্নোগ্রাফির 72টি ঘটনা ঘটলেও মামলা হয়েছে মাত্র 51টি। আর ইউটিউব, ফেসবুক কিংবা সিডিতে পর্ণ ছবি প্রকাশ হওয়ায় 36 জন আত্মহত্যার চেষ্টা করলে মারা যায় 10 জন। তবে বাস্তবে এ সংখ্যা আরও বেশি বলে দাবি করে সংগঠনটি। এরকম যেমন আছে, এবং দেশের বাইরেও কিন্তু দুবাই সহ এবং ইন্ডিয়ার অনেকগুলো জায়গায় কিন্তু আমাদের কাছে কেস আছে। এবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পরিসংখ্যানের দিকে নজর দেয়া যাক। গত 2 বছরে পর্নোগ্রাফি আইনে ঢাকা মহানগরের মামলার সংখ্যা 29টি, আর রায় হয়নি একটিরও। 29 এপ্রিল 2012 পর্নোগ্রাফি আইনে প্রথম মামলা হয় উত্তরার পূর্ব থানায়।
শুরু হলেও মাঝপথে এসে আটকে গেছে মামলার বিচার কাজ। এই ধরনের মামলা সাধারণত ভিকটিমরা সাক্ষী দিতে কম আসতে চায় না আর কি, নিরুৎসাহিত হয়। যারা সাক্ষী দিতে আসলে তো সমাজের চোখে আবার তারা ধরা পড়ে যায় যে এই অপরাধ তারা করছে। অনেক ভালো ভালো কেস কিন্তু একটা পর্যায়ে যায়, তারপরে কিন্তু জামিন হয়ে গেছে। সাক্ষী ও ভুক্তভোগী সুরক্ষাটা একটা বড় চ্যালেঞ্জ। এই পাবলিক প্রসিকিউটর এবং মানবাধিকার কর্মীর কথায় স্পষ্ট, সাক্ষী সুরক্ষা, সামাজিক বিড়ম্বনা, মামলায় সাক্ষীর হাজির না হওয়া, এমনকি নিজেদের মধ্যে আপোষ করে নেয়ার ফলে অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে অপরাধী চক্র। ফলে এই ধরনের ঘটনা বেড়েই চলছে। এখন প্রশ্ন হলো, এই ধরনের ছবি কিংবা ভিডিও ধারণ করে কোন মাধ্যমে অপরাধীরা তা ছড়িয়ে দিচ্ছে, আর সেটা থেকে বের হয়ে আসার উপায় বা কি, সেটা আমরা জানতে চাই। ফিরছি একটা বিরতির পর। তথ্য প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে ততই বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর জনপ্রিয়তা। ইন্টারনেট ব্যবহার করেন অথচ ফেসবুকে একটি আইডি নেই অথবা বিভিন্ন ওয়েবসাইট ঘুরে দেখেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এখন ফেসবুক কিংবা অন্যান্য সামাজিক মাধ্যম ব্যবহার করে আপনি আপনার পুরনো কোনো বন্ধুকে হয়তো খুঁজে পাচ্ছেন, কিন্তু একই সাথে থেকে যাচ্ছে অন্ধকারের হাতছানি। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বা বিটিআরসি ইউটিউব, ফেসবুক, মোবাইল কিংবা ইন্টারনেটে ছেড়ে দেওয়া অশ্লীল ভিডিও দৃশ্য বন্ধ করতে অনেকেই হাজির হন রাষ্ট্রীয় এই নিয়ন্ত্রক সংস্থায়। ফেসবুক রিলেটেড অনেক প্রবলেম বা অনেক কমপ্লেইন আসে। আমরা ফেসবুক কর্তৃপক্ষের সাথেও, আমরা গুগল এইসব কর্তৃপক্ষের সাথেও আমরা এক ধরনের একটা যে যৌথ যে একটা ব্যবস্থাপনা করা যায় কিনা সেই উদ্যোগ নিয়েছি। বিটিআরসির পরিসংখ্যান বলছে, ইউটিউব ও অন্যান্য ওয়েবসাইটের বিরুদ্ধে গত 2 বছরে অভিযোগের সংখ্যা 104টি, সমাধান হয়েছে মাত্র 6টির। আর ফেসবুকের বিরুদ্ধে 165টি অভিযোগ পড়লেও একটিরও সমাধান পায়নি কেউ। এর কারণ হলো ফেসবুক কর্তৃপক্ষের সাথে কোনো ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট নেই বাংলাদেশের। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা আছে, সেখানে আমরা ইন্টারনেট সেফটি সলিউশন একটা ব্যবস্থা আমরা সলিউশন স্থাপন করতে যাচ্ছি। যে কোনো সাইবার থ্রেট বা সিকিউরিটি রিলেটেড প্রবলেম ইনক্লুডিং পর্নোগ্রাফি, সেগুলো আমরা বন্ধ করতে সক্ষম হব। পৃথিবীর সবচেয়ে বড় নেটওয়ার্ক, ভাইরাস বা ম্যালওয়্যার ছড়ানোর সবচেয়ে বড় নেটওয়ার্ক কিন্তু আসলে পর্নোগ্রাফি ওয়েবসাইট। পর্নোগ্রাফির প্রচারণায় তিনি কিছু গণমাধ্যমকেও দায়ী করে বসলেন। আমাদের দেশে অনেক লিডিং অনলাইন জার্নাল আছে যারা কিনা আসলে সেক্সটাকেই উপস্থাপনের মাধ্যমে তাদের কন্টেন্ট সেল করতে চান বা ক্লিক বাড়াতে চান, তাদের সাইটে ভিজিটর বাড়াতে চান, যেটা কিন্তু খুবই মারাত্মক। এবার গণমাধ্যমের ভূমিকা জানতে হাজির হলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর গীতিয়ারা নাসরিনের কাছে। আসলে কোনটাকে অশালীন ছবি আমি বলছি, কোনটা ক্ষতিকর, যদি গণমাধ্যম নিজেরা তাদের সাংবাদিকের আচরণবিধি তৈরি করে না দেন, যদি প্রশিক্ষিত করার ব্যবস্থা না করেন, তো তাহলে আমরা এই ধরনের পর্নোগ্রাফিক কন্টেন্ট বারবার আসতে দেখতে পাবো। গণমাধ্যমের নীতিমালা, আইনের প্রয়োগ আর নৈতিকতার শিক্ষাকে মেনে চললে এ ধরনের স্পর্শকাতর বিষয়টিকে এড়িয়ে যাওয়া সম্ভব। আর পর্নোগ্রাফির মতো এমন একটা স্পর্শকাতর বিষয় নিয়ে কাজ করতে গিয়ে টিম 360 ডিগ্রিকে অনেক অনেক বেশি ভাবতে হয়েছে। একই সাথে এমন অনেক মানুষের সাথে কথা বলতে হয়েছে যারা এ ধরনের পর্নোচক্রের খপ্পরে পড়েছেন। তাই এবার এ ধরনের কিছু পর্নোচক্রের খোঁজে আমরা যেতে চাই চট্টগ্রামে। চট্টগ্রামের ইপিজেড এলাকা, লোহার গ্রিল কারখানার এই মালিকের নাম বাদশাহ। ব্যবসার খাতিরে প্রতিদিনই নতুন নতুন মানুষের সাথে সম্পর্ক গড়ে ওঠে তার। কাজের সুবাদে বিভিন্ন কাস্টমারের বাসায় যাতায়াত ছিল বাদশার। 21 অক্টোবর 2014 অচেনা এক নম্বর থেকে ফোন আসে বাদশার মোবাইলে। কাজের অর্ডার পেয়ে ডাবল মুরিং এলাকায় একটি বাসায় ছুটে যান তিনি। তারপরে ঘটনা শুনবো তার মুখ থেকেই। এক পর্যায়ে আমারে বলতেছে যে তুই 10 লাখ টাকা দিবি। পরে ওরা মনে করেন যে আমারে বলতেছে আমরা যেরকম করি হেরম করবি, নাহলে তোরে মাইরা শর্ত মানি আর একটা ভিডিও করবে।